বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর অনলাইন পাঠদান কার্যক্রম এর ধারাবাহিকতায় আজ আমি এইচএসসি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই অধ্যায়ে মূলত ল্যাবরেটরি বলতে আমরা রসায়নাগারকেই বুঝব। যদিও ল্যাবরেটরি সাধারণ অর্থে যেখানে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়, তবে আমাদের এই রসায়ন প্রথম পত্রের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার বলতে এখানে রসায়ন ল্যাবরেটরিকে বুঝব। কারণ রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে গবেষণা করা হয়, বিভিন্ন ধরনের রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, যার ফলে বিভিন্ন ধরনের যৌগ উৎপন্ন হয় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং যেহেতু রাসায়নিক পদার্থগুলি খুবই সেন্সিটিভ, অনেক সময় আগুন ধরে যায়, অনেক সময় পড়ে গায়ে লেগে ক্ষতের সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। নাকে মুখে গিয়ে আমাদের শ্বাসকষ্ট হতে পারে, চোখে ছিটকে পড়ে বা বাম্পিং হয়ে আমাদের চোখ নষ্ট হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই রসায়ন ল্যাবে ঢোকার পূর্বে আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হয়। তাই এই এইচএসসি রসায়নের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো রাসায়নিক ল্যাবে আমরা কি কি সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করব, এখানে আমি রসায়ন ল্যাবে ঢোকার পূর্বে এবং ঢোকার পর কি কি করণীয় এ সম্পর্কে প্রথমে আলোচনা করে নেব। কারণ রসায়ন ল্যাবে ঢোকার পূর্বে আমরা যদি পূর্ব প্রস্তুতি না নিয়ে রসায়ন ল্যাবে ঢুকে পড়ি, তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা তার সমাধান করতে পারবো না। তাই আমি রসায়ন ল্যাবে ঢোকার পূর্বে করণীয় কি কি প্রিপারেশন নিয়ে আমাকে রসায়ন ল্যাবে ঢুকতে হবে এবং রসায়ন ল্যাবে ঢোকার পর বিভিন্ন ধরনের রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা আমার কার্যক্রমগুলা কিভাবে সম্পন্ন করতে হবে, সেক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে আমাকে কি করণীয় সে সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করে তারপরে রসায়ন ল্যাবে ঢুকতে হবে। তাই রসায়ন ল্যাবে ঢোকার পূর্বে আমাদের যা করণীয় সে সম্পর্কে আমরা জেনে নেব। এবং যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায়, সে দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা কি কি কাজ করব বা কি করণীয় আমাদের সে সম্পর্কে জেনে রসায়ন ল্যাবে ঢুকব। তো প্রথমত, যেহেতু রসায়ন ল্যাবে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে আমাদের কাজ করতে হয় এবং সেই কাজ করতে গিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ ছিটকে আমাদের গায়ে এসে পড়তে পারে, তাই শরীরটিকে নিরাপদ রাখার জন্য আমাদেরকে প্রথমে পোশাক, আমাদের যে সাধারণ যে পোশাক থাকে সেই পোশাকের উপরে একটি ল্যাব কোট তথা অ্যাপ্রন ব্যবহার করতে হবে। তাই আমি এই ল্যাব কোট সম্পর্কে একটু তোমাদের ধারণা দিতে যাচ্ছি। ল্যাব কোট বা অ্যাপ্রন, রসায়ন ল্যাবে ঢোকার পূর্বে আমাকে অ্যাপ্রন পরে নিতে হবে। সেই অ্যাপ্রনটি হতে হবে সাদা ও সুতি কাপড়ের এবং খুব ঢিলে ঢোলা নয়, খুব লম্বা নয়, এবং এর হাতাগুলো সাধারণত 3/4 হাতা হবে। কারণ এই ল্যাব কোট সাদা হতে হবে এই কারণে যে কখনো যদি অসাবধানতাবশত নিজের অথবা অন্যের অসাবধানতাবশত কোনো রাসায়নিক পদার্থ গায়ে ছিটকে এসে পড়ে, তা যেন সহজে বোঝা যায়। সাদা কাপড়ে সাধারণত কোনো দাগ পড়লে সহজে বোঝা যায় বা সহপাঠীরা দূর থেকে সহজেই তা বুঝতে পারবে যে না, ইয়েতে শরীরে কোনো রাসায়নিক পদার্থ বা কোনো পদার্থ বা ময়লা পড়ে গেছে।
সুতরাং সাবধান বা ধুয়ে নিতে হবে তাড়াতাড়ি। সাদা কাপড় না হলে অন্য কোনো কাপড় হলে এটি সম্ভব নয়। তাছাড়া সাদা কাপড় তাপ অপরিমেয়, সাধারণত সাদা কাপড় আরামদায়ক। এটি পরলে, ল্যাব কোট পরলে আমাদের মানসিক শক্তি বা ল্যাবরেটরিতে কাজ করার একটি উদ্যম সৃষ্টি হয়। আমরা মানসিকভাবে প্রস্তুতির জন্য তাহলে ল্যাবরেটরিতে ঢোকার পূর্বে সাদা সুতি কাপড়ের অ্যাপ্রন পরে নেব। আবার সুতি কাপড়ের অ্যাপ্রন কেন করব? সুতি কাপড় আরামদায়ক। আবার কখনো যদি দুর্ঘটনাবশত আগুন লেগে যায় তাহলে আমাদের মাটিতে গড়াগড়ি, মেঝেতে গড়াগড়ি দিতে হয়, এবং গড়াগড়ি দিলে সুতি কাপড়ের আগুন সহজে নিভে যাবে। তাই আমরা সাদা সুতি কাপড়ের অ্যাপ্রন পরব। তো খুব ঢিলেঢালা হলে বা হাতটা যদি খুব বড় হয় তবে সমস্যা হতে পারে, কারণ কখনো কখনো বিভিন্ন রাসায়নিক দ্রব্য অথবা কোনো কিছুতে নিয়ে তাপ দিতে হয় বার্নার জলে, সেক্ষেত্রে যদি বেশি ঢিলেঢালা হয় সেটি আমাদের আগুন লেগে যেতে পারে। আবার খুব টাইট বা স্কিন টাইট টাইপের ল্যাব কোটও ব্যবহার করা যাবে না, কারণ কোনো রাসায়নিক পদার্থ পরার সাথে সাথে যদি তা কাপড় ভিজে ত্বকে লেগে যায় তবে ক্ষতির সম্ভাবনা থাকে। তাই আমাদের সাবধান থাকতে হবে। আমাদের পোশাকটার ক্ষেত্রে, বিশেষ করে অ্যাপ্রনের ক্ষেত্রে আমরা কি ধরনের অ্যাপ্রন ব্যবহার করব একটু খেয়াল রাখতে হবে। এবার আসছি নিরাপদ চশমা। আমাদের রসায়ন ল্যাবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করতে গেলে অনেক ক্ষেত্রে বিভিন্ন তরল পদার্থকে তাপ দেওয়ার প্রয়োজন হয়, এবং তাপ দিতে গেলে তা পাত্র থেকে ছিটকে বেরিয়ে আসে, অর্থাৎ বাম্পিং ঘটে। এই বাম্পিং জনিত কারণে বিভিন্ন রাসায়নিক পদার্থ আমাদের চোখে চলে আসতে পারে বা চোখে ছিটকে পড়তে পারে। তাই এই চোখ যেহেতু আমাদের খুব মূল্যবান সম্পদ, এই চোখকে রক্ষার্থে আমরা এখানে নিরাপদ চশমা ব্যবহার করব। সাধারণ চশমার চেয়ে এই নিরাপদ চশমাগুলি বা রসায়ন ল্যাবে ব্যবহৃত চশমাগুলি একটু বড় হয় এবং চোখের পাশাপাশি তার চোখের পার্শ্ব দেশ পর্যন্ত আটসাটভাবে ঢেকে রাখে, যেন কোনো রাসায়নিক পদার্থ এখানে ঢুকতে না পারে। নিরাপদ চশমা, সেফটি গগলস ইউজ করব। এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করতে হলে আমাদের খালি হাতে সেই সব পদার্থ ধরা যায় না। ওই সব পদার্থ ত্বকের সংস্পর্শে আসলে যেহেতু ত্বকের ক্ষতি হয়, অনেক সময় অ্যালার্জি সৃষ্টি হতে পারে, ত্বক ক্ষত হতে পারে, বিভিন্ন অ্যাসিড, ক্ষার ইত্যাদি ত্বকে পড়লে ত্বক ঝলসে যেতে পারে। তাই আমাদের হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে। আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত, ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হ্যান্ড গ্লাভস হচ্ছে নাইট্রাইল হ্যান্ড গ্লাভস। এই নাইট্রাইল হ্যান্ড গ্লাভস সাধারণত ভিনাইল সায়ানাইড ও বিউটাডাইন এর কোপলিমার থেকে তৈরি হয়। এই নাইট্রাইল হ্যান্ড গ্লাভসটা বায়োডিগ্রেডেবল। এটি ব্যবহার শেষে পরিবেশে ছেড়ে দিলে বা ফেলে দিলে তা পরিবেশের অণুজীব দ্বারা ভক্ষণযোগ্য হয়। এটি পরিবেশের কোনো ক্ষতি করে না। তাছাড়া এই নাইট্রাইল হ্যান্ড গ্লাভস অনেকটা নরম হয় এবং এতে প্রোটিন উপাদান না থাকার কারণে এটি ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে না। তাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নাইট্রাইল হ্যান্ড গ্লাভস। এছাড়া জিটেক্স হ্যান্ড গ্লাভসও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে হয়। কখনো কখনো খুব গরম বস্তুকে সরাসরি হাত দিয়ে ধরা যায় না, সেক্ষেত্রে জিটেক্স হ্যান্ড গ্লাভস ব্যবহার করে ওই বস্তুটিকে ধরলে তা ধরা যায়, কারণ জিটেক্স হ্যান্ড গ্লাভস এটি তাপ অপরিবাহী। অনেক সময় ল্যাটেক্স হ্যান্ড গ্লাভসও ব্যবহৃত হয় ক্ষত সৃষ্টিকারী পদার্থসমূহকে সরাসরি হাত দিয়ে ধরার ক্ষেত্রে, এবং পিভিসি হ্যান্ড গ্লাভসও বর্তমানে ব্যবহৃত হচ্ছে। মাস্ক, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া রসায়ন ল্যাবরেটরিতে সংঘটিত করার সময় অনেক সময় ধোঁয়ার সৃষ্টি হয়। এই ধোঁয়াসমূহ বিভিন্ন রাসায়নিক পদার্থ।
গ্যাসীয় অবস্থা। এই রাসায়নিক পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, HCl গ্যাস, H2S গ্যাস এবং আরও অন্যান্য ক্ষতিকর কিছু গ্যাস নির্গত হতে পারে। সেই সব গ্যাস নাকের ভিতর দিয়ে আমাদের শরীরে প্রবেশ করলে অনেক সময় মাথা ঘুরবে বা মাথা ব্যথার সৃষ্টি হতে পারে এবং ঝাঁঝালো গন্ধের কারণে একবারে ফুসফুসের ক্ষতি হতে পারে। তাই আমাদের রসায়ন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা সম্পাদনের সময়, বিশেষ করে যখন কোনো গ্যাসীয় উৎপন্ন হবে, গ্যাসীয় কোনো বিক্রিয়া সম্পূর্ণ করা হবে, সেক্ষেত্রে মাস্ক ব্যবহার অবশ্যই করতে হবে। এই মাস্কগুলো সাধারণ মাস্ক অপেক্ষা একটু উন্নততর মাস্ক। এই মাস্কগুলোতে অনেক সময় বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, চারকোল টাইপের, যা বিভিন্ন ক্ষতিকর গ্যাসকে প্রবেশে বাধা দেয়। অর্থাৎ আমাদের রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের সময় আমাদের যেমন পোশাক চিন্তা করতে হবে, অ্যাপ্রন করতে হবে, নিরাপদ চশমা পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে। শুধু এইসব পরে আমাদের রসায়ন ল্যাবে গেলেই হবে না। রসায়ন ল্যাবে ঢোকার পূর্বে আমাদের MSDS অর্থাৎ ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট এবং সোনালী বিধি, গোল্ডেন রুলস মেনে চলতে হবে। সোনালী বিধি অর্থাৎ গোল্ডেন রুলস আমরা 6টি বিধির সমন্বয়কে বলে থাকি। নিয়মানুবর্তিতা, যত্নশীলতা, অধ্যবসায়, পরিশ্রম, সুবিবেচনা ও পরিচ্ছন্নতা, এই 6টি বিধির সমন্বয়ে আমাদের সোনালী বিধি একটি শব্দ ব্যবহার করা হয়। এই সোনালী বিধি মেনে আমরা রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পন্ন করব। আচ্ছা, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট MSDS এটি আমাদের জানতে হবে, কারণ রসায়ন ল্যাবে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। কোনোটি জারক, কোনোটি বিজারক, কোনোটি দাহ্য। তাহলে কোন ধরনের পদার্থকে কোথায় রাখতে হবে, নিরাপদে রাখতে হবে, একটি জারকের পাশে বিজারক বা একটি দাহ্য পদার্থের কাছে আগুন বা স্পিরিট ল্যাম্প কোনো জ্বালানো যাবে না। কোন ধরনের রাসায়নিক পদার্থকে কিভাবে সংরক্ষণ করতে হয় এবং তা ব্যবহার করে কিভাবে তা আবার সংরক্ষণ করতে হয়, তা আমাদের MSDS শিটে লেখা থাকে এবং ওই সব রাসায়নিক পদার্থের কন্টেইনারের গায়ে লেখা থাকে। তার বোঝার জন্য আমাদের যেসব চিহ্ন ব্যবহার করা হয় সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, তারপর রসায়ন ল্যাবে ঢুকতে হবে। এই MSDS ও সোনালী বিধি আমরা যদি সঠিকভাবে মেনে চলতে পারি বা মানি, তাহলে কোনো ধরনের রাসায়নিক দুর্ঘটনা ঘটবে না বলে আমরা আশা করি। এরপরেও যদি দুর্ঘটনা ঘটে যায় নিজের অথবা অন্যের অসাবধানতাবশত, সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় সে সম্পর্কেও আমাদের জ্ঞান লাভ করে তারপর রসায়ন ল্যাবে ঢুকতে হবে। তাই এখানে আমাদের এই চ্যাপ্টারে আমরা একটা দেখব শিক্ষার্থীদের করণীয় কি এবং বর্জনীয় কি। আমরা ল্যাবে কি কি কাজ করতে হবে, আমাদের অবশ্যই করতে হবে, কি কি কাজ অবশ্যই বর্জন করতে হবে, সে সম্পর্কে করণীয় ও বর্জনীয় একটি তালিকা আমাদের পড়ে নিতে হবে। সব বইতে এই তালিকাটি আছে, আশা করি সবাই মনোযোগের সাথে এই তালিকাটা পড়ে নেব। তাহলে আমরা রসায়ন ল্যাবে প্রবেশের পূর্বে নিজেদের সুরক্ষার স্বার্থে আমরা অ্যাপ্রন পরে নেব, নিরাপদ চশমা পরে নেব, হ্যান্ড গ্লাভস পরে নেব এবং মাস্ক পরে নেব, যেন আমাদের শরীর, চোখ, হাত এবং ফুসফুস বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থেকে রক্ষা পায়। তাই আমি বলতে চাচ্ছি, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার বলতে আমরা সেটাই বুঝবো যেন আমাদের ল্যাবরেটরিতে ঢুকে আমরা নিরাপদে আমাদের পরীক্ষা কার্য সম্পন্ন করতে পারি এবং সেই পরীক্ষা কার্য সম্পাদনের জন্য নিজের জন্য কোনো ক্ষতি না হয় এবং কোনো রাসায়নিক পদার্থ যেন
অপচয় না হয়, কারণ আমরা MSDH এবং সোনালী বিধি মেনে চলব। তো এবার আসছি আমাদের রসায়ন ল্যাবে প্রবেশ করার পর কি করতে হবে। আমরা রসায়ন ল্যাবে প্রবেশ করেই দেখতে পাবো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের কাঁচ সামগ্রী, কারণ রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলি সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের কাচের তৈরি যন্ত্রপাতি ব্যবহৃত হয়। কাচের তৈরি যন্ত্রপাতি কেন ব্যবহৃত হয় এটি নিয়েও অনেক কথা আছে, কারণ কাঁচ খুব স্বচ্ছ। কাঁচকে গলিয়ে আমরা বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করতে পারি। টেস্ট টিউব, বিকার, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বুরেট, বিভিন্ন ধরনের রসায়ন ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো সহজেই আমরা কাঁচ দিয়ে তৈরি করতে পারি। তাই রসায়ন ল্যাবে কাঁচ সামগ্রী বেশি। আবার এইসব কাঁচ সামগ্রী সাধারণত কোনো রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে না। তবে কিছু কিছু পদার্থ আছে খুব ক্ষয়কারক, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইত্যাদি কাচের সাথে বিক্রিয়া করে কাচকে ক্ষয় করতে পারে। আমরা সেই সব বিক্রিয়া একটু পরে দেখছি। তো আমরা বলতে যাচ্ছি যে রসায়ন ল্যাবে যেসব রাসায়নিক পদার্থগুলো আমরা ব্যবহার করি তা সাধারণত কাচের পাত্রে নিয়ে বা কাচের যন্ত্র ব্যবহার করে এইসব পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি। আর এই কাচ যন্ত্র ব্যবহারের কিছু সুবিধা আমি বলে দিলাম। কাচ সামগ্রী আমাদের দু ধরনের হতে পারে, কিছু কোমল কাচ বা সফট গ্লাস আছে, আবার কিছু শক্ত কাচ, শক্ত বা হার্ড গ্লাস বা যাকে পাইরেক্স গ্লাস বলে। সাধারণত কাচ সামগ্রীকে তাহলে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, এক কোমল গ্লাস বা সফট গ্লাস এবং দুই হচ্ছে শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ থেকে যে কাচ সামগ্রী তৈরি করা হয় তা সাধারণত নরম প্রকৃতির হয়, সফট গ্লাস বলে থাকি আমরা। এইসব কাচ দ্বারা সাধারণ বিকার, টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক ইত্যাদি এবং ইত্যাদি যন্ত্রপাতি তৈরি হয়ে থাকে। আবার পাইরেক্স গ্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড ও বেরিয়াম বোরোসিলিকেট এর মিশ্র গ্লাস। এটি সাধারণত শক্ত হয়, উচ্চ তাপ সহনশীল হয় এবং এর সাহায্যে আমরা পিপেট, বুরেট, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, ভলোমেট্রিক ফ্লাস্ক ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা ফ্লাস্ক ও পাতন যন্ত্র তৈরি করে থাকি। এইসব কাঁচ সামগ্রী আমরা ল্যাবরেটরিতে ঢুকেই দেখতে পাবো এবং সেই সব কাঁচ সামগ্রী নিয়ে যেহেতু আমাদের রসায়ন ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে, তাই এইসব কাঁচ সামগ্রী দিয়ে তৈরি যন্ত্রপাতিগুলির নাম সম্পর্কে এবং কোনটির কি কাজ সে সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। এই কাজ সামগ্রী নিয়ে যখন আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করব বা আমার কাজ সম্পাদন করতে যাব, তখন দেখতে হবে কাজ সামগ্রীগুলি পরিষ্কার আছে কি না। সাধারণত পরিষ্কার থাক বা না থাক, আমাদের কাজ সামগ্রীগুলোকে পরিষ্কার করে আমাদের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা উচিত। তাই এই কাজ সামগ্রীগুলোকে পরিষ্কার করতে আমাদের কি কি পরিষ্কারক ব্যবহার করতে হয় আমাদের এই অধ্যায়ে সে সম্পর্কে কিছু আলোচনা আছে। কাজ সামগ্রীগুলোকে পরিষ্কার করার জন্য আমরা সাধারণত সোডিয়াম কার্বনেট, কাপড় কাচা সোডা যেটাকে বলা হয়, সোডিয়াম কার্বনেট ব্যবহার করতে পারি। তবে কিছু কিছু কাজ সামগ্রীতে এমন কিছু দাগ লেগে থাকে বা যা সোডিয়াম কার্বনেট এর মিশ্রণ বা দ্রবণ দ্বারা পরিষ্কার করা সম্ভব হয় না। তাই বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট এর বিকল্প হিসাবে
আমাদের ডেকন 90 নামে খুব উন্নত মানের একটি ডিটারজেন্ট ব্যবহার হয়ে থাকে। এই ডেকন 90 দ্বারা আমরা সাধারণত আমাদের রসায়ন ল্যাবরেটরিতে যে কাজ সামগ্রী ব্যবহার হয় তা পরিষ্কার করতে ব্যবহার করে থাকি। কিছু কিছু যন্ত্রের মধ্যে এমন কিছু কঠিন দাগ লেগে যায় যা সোডিয়াম কার্বনেট দ্রবণ ও ডেকন 90 দ্বারা উঠানো সম্ভব হয় না বা পরিষ্কার করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করে থাকি। এই ক্রোমিক অ্যাসিড বা ক্লিনিং মিক্সচার নামে যেটা পরিচিত তা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। গাঢ় সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেটের এই মিশ্রণটাকে আমরা ক্রোমিক অ্যাসিড বা ক্লিনিং মিক্সচার হিসাবে বলে থাকি বা ব্যবহার করে থাকি। এই দুটি পদার্থের মিশ্রণ দ্বারা কাচে কঠিন দাগ দূর হয়, কারণ এই দুটির মিশ্রণ এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট এবং জাইমান অক্সিজেন ও পানি তৈরি হয়। এই জাইমান অক্সিজেন এটি মূলত কাচের গায়ে লেগে থাকা তেল বা চর্বি জাতীয় কঠিন দাগকে জারিত করে তা পরিষ্কার করে থাকে। তাই আমরা রসায়ন ল্যাবে বিভিন্ন কাজ সামগ্রীকে পরিষ্কারকরণের জন্য আমরা 3টি পরিষ্কারক সাধারণত ব্যবহার করে থাকি। সোডিয়াম কার্বনেট এর সাধারণত 10% জলীয় দ্রবণ দ্বারা সাধারণ বিকারসমূহকে পরিষ্কার করা হয়। 2 ডেকন 90 নামক একটি উন্নত মানের ডিটারজেন্ট দ্বারা আমরা কাজ সামগ্রী পরিষ্কার করে থাকি। 3 হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বা ক্লিনিং মিক্সচার, যা পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। এটি জারণ পদ্ধতির সাহায্যে আমাদের কাচের গায়ে লেগে থাকা কঠিন দাগসমূহকে দূর করে থাকে। আমরা রসায়নে বিভিন্ন কাচের পাত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যাদি রেখে থাকি বা সংরক্ষণ করি। তবে আমাদের খেয়াল রাখতে হবে কাচ পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড সংরক্ষণ করা উচিত নয়, এবং কাচ পাত্রে হাইড্রোফ্লোরিক অ্যাসিড রাখাও উচিত নয়। কেন? আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড তথা কস্টিক সোডা এরা কাচের উপাদান সিলিকন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট বা পটাশিয়াম সিলিকেট গঠন করে। কাচের মূল উপাদান সিলিকন ডাই অক্সাইড সিলিকা এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট গঠিত হয়। ফলে কাচ পাত্রটি ক্ষয় হয়ে যায়। তাই আমরা কখনো কাচের পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব না, বা কাচের পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড সংরক্ষণ করব না। আবার হাইড্রোফ্লোরিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড হলেও এটি কাচের সাথে বিক্রিয়া করে এবং কাচের উপাদান সোডিয়াম সিলিকেট এর সাথে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ফ্লোরাইড
সিলিকন টেট্রাফ্লোরাইড পানি উৎপন্ন হয়। এই সোডিয়াম সিলিকন টেট্রাফ্লোরাইড, এই সিলিকন টেট্রাফ্লোরাইড এটি আবার হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড তৈরি করে। হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিডে পরিণত হয়। এভাবে কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড কাঁচের মূল উপাদান, সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট বা পটাশিয়াম সিলিকেট তৈরি করে, এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাঁচ এর উপাদান সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড তৈরি করে। ফলে কাঁচপাত্র ক্ষয় হয়ে যায়। তাই এইসব রাসায়নিক পদার্থকে কাঁচপাত্রে সংরক্ষণ করা উচিত নয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনায়।